এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কংগ্রাচুলেশনস মিস্টার পলিটিশিয়ান। নীল সামান্য মুচকি হেসে বলল। থ্যাঙ্কস টু ইউ। দেহ কপাল কোচকে বলল। মানে? নীল অপর হাতে তাকে নিজের সঙ্গে বেষ্টন করতে করতে বলল। কারণ তুমি না থাকলে আমি কখনো এই রাজনৈতিক লড়াইয়ে নামতাম না। দেহ কিছু না বুঝে বলল। কেন? নীল দেহর প্রশস্ত ললাটে উষ্ণ চুম্বন রেখে একে দিয়ে বলল। এটা একটা শর্ত ছিল অর্কিড। আজ থেকে আমি তোমাকে আপন করতে পেরেছি। নাও আই সে দ্যাট ইউ আর মাইন। খুলে বলুন না মিস্টার। নীল হাসল খানিক, প্রশান্তি মিশে আছে সে হাসিতে। বলেছিলাম না বাবাকে দেওয়ার শর্তের কথা। আরেকটা শর্ত ছিল, যেদিন আমি নিজেকে তার মতো করে প্রতিষ্ঠিত করতে পারবো সেদিনই আমি তোমাকে আপন করে পাবো। নাও আই অ্যাম সাকসেস। দেহবোধ হয় নীলকে এমন খুশি হতে আজ প্রথম দেখল। একটা মানুষের কাছে সে কতটা স্পেশাল হলে তাকে পাওয়ার প্রাপ্তিতে কোনো মানুষ এতটা খুশি হতে পারে। এক চিলতে খুশির রোদ্দুর আছড়ে পড়ল তার হৃদয় উঠানে। শহরের এক জীর্ণ প্রান্তে পরিত্যক্ত এক গুদাম ঘর। নিশীথ রাতের স্তব্ধতা চিরে বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক কানে আসছে। নোনা ধরা দেয়ালের ফাটল দিয়ে ইঁদুরের অবাধ যাতায়াত সে নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করে তুলেছে। চারিদিকে জমাটবদ্ধ অন্ধকার। শুধু ঘরের মাঝখানে কড়ি কাঠ থেকে ঝুলে থাকা একটা ফ্যাকাশে হলুদ বাল্ব থেকে আসা ক্ষীণ আলো পরিবেশটা আরও বিভীষিকাময় করে তুলেছে। এই আলোর বৃত্তের মাঝে চেয়ারে আসছে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে এক দীর্ঘদেহী অবয়ব। লোকটা ললাট ফেটে রুধির ধারা গড়িয়ে পড়ছে। চোখে রাজ্যের আতঙ্করা এসে ভিড় জমিয়েছে। কারণ একটাই, অগ্রবর্তী লোকটা। তার সম্মুখে একটি চেয়ারে এতক্ষণ পাথরের মূর্তির মতো বসেছিল নীল। দীর্ঘ সময়ের অমানসিক নিপীড়নের চিহ্ন নীলের শার্টের হাতায় সিক্ত রক্তের দাগে স্পষ্ট। নীল ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতে লেগে থাকা রক্তটুকু রুমালে মুছতে মুছতে সে লোকটার খুব কাছে গিয়ে থামলো। গোদামের দেয়ালে নীলের দীর্ঘ ছায়াটা এক আদিম দানবের রূপ নিয়ে লোকটার ছায়া মূর্তিটুকু গ্রাস করতে উদ্যত হলো। সে ধীর হস্তে লোকটার চিবুকটা তুলে ধরল। তার দু চোখে তখন হিমশীতল শূন্যতা, যেন কোনো অতলান্ত গহ্বর। শান্ত কিন্তু অত্যন্ত ধারালো গলায় সে প্রশ্ন করল। কে পাঠিয়েছিল তোকে? এতক্ষণ যাবৎ ভয়ালো অমানসিক নির্যাতনের শিকার হওয়ায় লোকটার বিবেক বিবেচনা লোপ পেয়েছে সব। বর্তমান উদ্দেশ্যে প্রাণে বেঁচে থাকা। তাই কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে সে বলল। জালাল করিম। জালাল করিম আমাকে টাকা দিয়েছিল। ক্ষিপ্রবেগে তার ছেলের সহিত লোকটার চিবুক যেন এক লহমায় ছুঁড়ে মারল নীল। সে খুব ভালো করে জানতো এটা জালাল করিমের কাজ। তবু নিশ্চিত হতে এই আয়োজন। নীলের মস্তিষ্ক আর কোনো নির্দেশনা নিল না। চোখের মনি এক মুহূর্তের জন্য জ্বলে উঠল তার। ক্রোধে ছোয়াল শক্ত হয়ে এলো। হাতে রিভলভারটা এক ঝটকায় লোকটার কপালে স্পর্শ করালো। লোকটা তখন প্রাণের ভয়ে ফুঁপে উঠেছে। মৃত্যুর এই শীতল পরশ যেন চারিপাশে অনুভব করছে সে। আদনান, ইফাজ, আবির, আদিপ মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, প্রস্তুতি নিচ্ছে কোনো এক বিভৎস মুহূর্তের। নীল ট্রিগারে আঙুল রাখল। ঠিক সেই মুহূর্তে ওর মনের কোণে ভেসে উঠল একখানা স্নিগ্ধ মুখশ্রী। শিউলি ফুলের মতো পবিত্র, ভোরের শিশিরের মতো নির্মল একজোড়া চোখ। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে রিভলভারটা নামিয়ে নিল। লোকটা অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ঘরের কোণে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা আদনান আর রিফাজ পরস্পরের দিকে তাকালো। তাদের চোখে বিস্ময়। নীল যে এভাবে মাঝপথে থেমে যেতে পারে তা তাদের কল্পনাতীত। আবির আর আদিপ দরজার কাছে অতন্দ্র প্রহরীর মতো স্থির হয়েছিল। আর নীলের এই আকস্মিক শান্ত ভাব দেখে তারাও কিছুটা নড়ে চড়ে বসল। ইফাজ এগিয়ে গিয়ে নীলের পাশে দাঁড়ালো। বিস্মিত কণ্ঠে বলল। ভাই, নীল রিভলভারটা ইফাজের হাতে দিয়ে বলল। এই জানোয়ারটাকে টুকরো টুকরো করে কাল নদীতে ভাসিয়ে দিবি। কিন্তু ভাই আপনি। নীল রক্তাক্ত রুমালটা দূরে ছুঁড়ে বলল। যে হাতে আমি আমার হৃদয়ের পবিত্র ফুলটাকে ছুঁয়েছি
আমি চাই না সে হাত কোনো পাপিষ্ঠের রক্তে রঞ্জিত হোক। গুদাম ঘরের সে গুমট পরিবেশে নীলের কথাগুলো যেন এক দৈববাণীর ন্যায় প্রতিধ্বনিত হলো। সবাই যখন তার দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে, তখন নীল এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ধীর পায়ে বাহিরের দিকে পা বাড়ালো। আকাশটা আজ যেন অকারণেই একটু বেশি প্রসন্ন। মেঘের দল সাময়িকভাবে ছুটি নিয়েছে বলেই তপ্ত রোদে চারপাশটা ঝলমল করছে। স্নিগ্ধ সে রোদ্দুরে ধরনের সবটুকু মলিনতা যেন মুছে গিয়েছে। সকাল থেকেই খানমহলের আঙ্গিনায় সাজ সাজ রব। স্নেহের তনয়ের সাফল্যের উদযাপনে তৎপর ওয়ালিদ খান। আড়ম্বর প্রিয় মানুষ তিনি, তাই আয়োজনটা ঘরোয়া হলেও তার ভেতরে একটি বনেদিয়ানার ছাপ স্পষ্ট। আমন্ত্রিত অতিথিদের মধ্যেও বেশিরভাগ সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব আর নয়তো ব্যবসায়িক সম্পর্ক ওয়ালিদ খানের সঙ্গে। বাড়ির বিশাল ফটক থেকে অন্দর মহল পর্যন্ত সবখানেই ব্যস্ততার ছোঁয়া। ঝাড় লণ্ঠনের কাজগুলো নতুন করে ঝকঝক করছে। বারান্দার কোণে রাখা পিতলের ফুলদানিগুলোতে তাজা রজনীগন্ধার গুচ্ছ। সকাল সকাল নীল একটু বেরিয়েছিল পার্টি অফিসের উদ্দেশ্যে। তিহু আজ যথাসম্ভব ভোরবেলায় উঠেছে। গোসল সেরে দীঘল চওড়া আতসের সম্মুখে দাঁড়িয়ে বর্তমান নিজের দীর্ঘ ক্যাশরাজের চিরুনি চালনায় ব্যস্ত সে। চুলগুলোকে বেরুনিবদ্ধ করে সামান্য একটু সাজুগুজু করল সে। তার পরনে ডার্ক মেরুন কালার পাকিস্তানি থ্রি পিস। কিছুদিন আগেই নীল তাকে এটা দিয়েছিল উপহার স্বরূপ। কি জানি ভেবে আজকে পড়েছে সে এটা। সমস্ত রকম প্রস্তুতি শেষে সে অপেক্ষমান নীলের জন্য। হঠাৎ মনে হলো নীলের ড্রেসগুলো বের করে রাখা প্রয়োজন। তাই আলমারি থেকে একটা একরঙা পাঞ্জাবি বের করলো সে। হঠাৎ তার নাকে ভেসে আসলো তীব্র পুরুষালী পারফিউমের ঘ্রাণ। ঘুর লাগা সে ঘ্রাণে যেন নেশাগ্রস্ত হয়ে পড়ল তিহু। পাঞ্জাবিটাকে আরো কাছে এনে নিজের সঙ্গে জড়িয়ে তাতে মুখ লুকালো। অজানা ভালো লাগা বেষ্টন করলো তাকে। আনমনে মুচকি হেসে সে গেয়ে উঠল, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। নীলের পাঞ্জাবের ঘ্রাণে তিহু যখন বিভোর হয়ে গানের কলিটুকু গুনগুন করছিল, ঠিক তখনই ঘরের দরজার পাল্লায় সামান্য শব্দ হলো। এতক্ষণ তিহুর এক দৃষ্টি চেয়ে থাকা মানবটি কক্ষে প্রবেশ করলো। তিহু এতটাই তন্ময় ছিল যে পায়ের শব্দ সে টেরই পায়নি। হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরল। মুহূর্তেই শিউরে উঠল তিহু। সে থতমত খেয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য জেনা ঘুরে দাঁড়াতে চাইল। অমনি নীল তাকে নিজের দিকে এক হ্যাচকা টানে ফিরিয়ে নিল। অপ্রস্তুত তিহু ভারসাম্য হারিয়ে সরাসরি আছড়ে পড়ল নীলের প্রশস্ত বক্ষদেশে। শক্ত করে ওকে ধরে রাখল নীল, যেন এক চুলও নড়বার সাধ্য নেই ওর। তিহুর কপালে অবাধ্য চুলের গুচ্ছগুলো এসে পড়েছে, আর তার ডাগর দুটো চোখ তখন বিস্ময় আর আবেশে নীলের চোখের উপর স্থির। নীল আলতো হাতে তিহুর ললাটে পতিত ক্যাশরাজ সরিয়ে বাঁকা হেসে ওর চোখের দিকে তাকিয়ে গেয়ে উঠল, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এই ভুবনে আমার আপনজন। নীলের গানের প্রতিটি কলি হৃদয় প্রতিধ্বনিত হলো তিহুর। লজ্জায় সে মাথা নুয়ে খামচে ধরল নীলের শার্টের কলার। বিড়াল ছানার ন্যায় মুখ লুকালো তার প্রশস্ত বক্ষদেশে। নীল অতি যত্নে আগলে নিল নিজের অর্কিডকে। অতিবাহিত হলো মুহূর্ত খানিক। তিহু এবার সরে আসতে গিয়ে টের পেল নীল আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে তাকে নিজের সঙ্গে। নিজেকে ছাড়াতে সে হালকা একটু নড়তেই নীল বিরক্ত কণ্ঠে বলল, উস, ডোন্ট মুভ। নীলের এমন আদেশসূচক কণ্ঠে তিহু কিছুটা বিচলিত হয়ে বলল, তো ছাড়ুন না প্লিজ। কষ্ট হচ্ছে? তিহু না বলতে গিয়েও নিজেকে ছাড়ানোর প্রয়াসে মিথ্যা বলে বলল, নীল খুব ভালো করেই ধরে ফেলেছে প্রিয়তমার বলা মিথ্যাটা। মুচকি হেসে সে আরো শক্ত করে তিহুকে জাপটে ধরে বলল, তাহলে সহ্য করার অভ্যেস করে নাও অর্কিড, কেননা এই কষ্ট থেকে তোমার নিস্তার নেই। তিহু কিছু বলতে গিয়েও আনমনে বলে ফেলল, কষ্ট যদি এমন সুখকর হয় তবে তাতে আমার কোনো আপত্তি নাই। আয়াজের আত্মীয় অনাত্মীয় কেউই ঢাকায় থাকে না।
একটি নির্জন ফ্ল্যাটে তার একাকিত্বের বসতি। শরীরের এই ঘোরতর অসুস্থতার দিনে সেখানে তাকে দেখবার বা এক গ্লাস জল এগিয়ে দেবার মতো কোনো দ্বিতীয় প্রাণী নেই। আগত্যা হাসপাতাল থেকে তাকে সরাসরি খান মহলে আনা হয়েছে। বাড়ির সকলে এখন তার সেবা শুশ্রূষায় বিশেষ তৎপর। অনাদরে পড়ে থাকা সেও যেন এখানে সে স্নেহের পরশ খুঁজে পেয়েছে। বেলা গড়াতে শুরু করেছে। উৎসবের আমেজ এখন মধ্য গগনে। আয়াত বিছানায় শুয়ে বাড়ির শোরগোল শুনছিল। তার শরীর এখনও বেশ দুর্বল, কিন্তু মনের ভেতর এক অস্থির ছটফটানি। সে চায় না এই আনন্দ ঘন দিনে সে নিভৃত কোণে পড়ে থাকুক। সে উঠে সবে পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার পাল্লা সরে প্রবেশ করল নাহা। পরনে ল্যাভেন্ডার রঙের একটা সিল্কের থ্রি পিস, কামিজের সামনের দিকে সূক্ষ্ম কারুকাজ, আর গলায় একটা চিকন নেকলেস। স্লিভলেস কামিজের সাথে ভারী কাজের ওড়নাটা সে এক কাঁধে পিন করে রেখেছে, যা তাকে বেশ সপ্রতিভ আর গর্জিয়াস দেখাচ্ছে। খোলা চুলে হালকা কার্ল আর চোখের ঘন কাজলে নাহার চেহারায় এক ধরনের আভিজাত্য ফুটে উঠেছে। হাতে তার এক বাটি গরম স্যুপ আর কিছু ওষুধ। আজকে উঠে বসতে দেখে সে ভ্রুকুচকে শাসনের সুরে বলে উঠল, এই যে মিস্টার পেশেন্ট, আপনি আবার ধস্তাধস্তি শুরু করেছেন কেন? আপনার এখন একদম বিশ্রাম নেওয়ার কথা। আয়াজ নিজের অজান্তেই এতক্ষণ যাবৎ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলেও নাহার এমন কথায় হঠাৎ ক্ষীণ হেসে দৃষ্টি ফেরালো। মেয়েটা প্রায়শই এমন অধিকার বোধ দেখায় তার উপর। ব্যাপারটা মন্দ নয়, তবে এমন অযাচিত অধিকারের মধ্যে অভ্যস্ত নয় আয়াজ। আপনি এখানে? নাহা সুপের বাটিটা বেডসাইড টেবিলে রাখতে রাখতে বলল, আমি। সবাই ভীষণ ব্যস্ত, আর আপনি নিশ্চয় ওষুধগুলো খাননি এজন্য। আয়াজ শার্টের হাতাটা ঠিক করতে করতে বলল, আমার জন্য এতটা উদ্বিগ্ন হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, কিন্তু আমার মনে হয় আপনাকে নিচে প্রয়োজন। বাড়ির মেয়ে হয়ে অনুষ্ঠানে না থাকা বড্ড বেমানান। নাহা ভ্রুকুচকে বলল, আমি আপনার থেকে কত বছরের বড় মিস্টার? নাহার এমন প্রশ্নে ভ্রু জড়ালো আয়াজ। মেয়েটাকে দেখলেই বোঝা যায় বয়সে কম করে হলেও 5 বছরের ছোট হবে সে আয়াজের। এদিকে তার এমন ভাবে চেয়ে থাকায় নাহা ভ্রু নাচিয়ে বলল, বলুন বলুন। আপনি কেন বড় হবেন? বড় তো আমি। তার কথাটা শেষ হয়ে পারল না, তার আগেই খপ করে তার কথাটা ধরে ফেলল নাহা। তাহলে আমাকে আপনি কেন বলছেন? মনে হচ্ছে তো আমি আপনার দাদির বয়সের। আয়াজ বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে নাহার এরূপ কথাই। নাহা ফের কিছু বলতে যাওয়ার আগে একজন পরিচারিকা এসে দরজায় কড়া নেড়ে বলল, না আপু, তোমাকে মা সাহেবা ডাকে। নাহা মায়ের নামটা কর্ণগোচর হতে চটজলদি কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেয়েটা চলে যেতেই নাহা রুম থেকে প্রস্থান করার পূর্বে আয়াজের উদ্দেশ্যে ফিরে আরেকবার সতর্ক কণ্ঠে বলল, স্যুপটা খেয়ে ওষুধ খেয়ে তবেই নিচে আসবেন। বলে দ্রুত প্রস্থান করল সে। আয়াজ মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার প্রস্থান পথের দিকে। অচেনা কারণে ঠোঁটের কোণে ভেসে উঠল মুচকি হাসির রেখা। রাফিনের বাচ্চা! মাহা চিৎকার করে উঠল। সে তখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে অনবরত হাত চালাচ্ছে, কিন্তু চুলের বেনুনিটা যেন আজ অবাধ্য হয়ে উঠেছে, কিছুতেই মনপুত হচ্ছে না। তার উপর রাফিনের এমন হেয়ালিপূর্ণ কথায় মেজাজের সপ্তম আকাশে চলছে তার। এদিকে তার এমন রাগান্বিত কণ্ঠেও রাফিন মুচকি হেসে বলল, বাচ্চা হয়নি এখনো জানেমান, বাট তুমি চাইলে হতেও পার। তাকে কথা শেষ করতে না দিয়ে আরেকবার চিৎকার করে উঠল মাহা। চুপ করবে তুমি? মাহার এমন তপ্ত কণ্ঠে রাফিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলল, বিগত 1 ঘন্টা যাবৎ চুপ করে দাঁড়িয়ে আছি। আরো কিছুক্ষণ থাকো। কতক্ষণ ম্যাডাম? যতক্ষণ না চুলটা বাঁধতে পারছি। এই জন্যই তো আমি বলছি আমি এসে বেঁধে দেই, না হলে ফ্ল্যাটের নিচে চাচার যেভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলে গণদিবে ধরে। তার কথায় হেসে উঠল মাহা। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ তার, তবু রাফিনকে জ্বালানোর জন্য এতটা দেরি করছিল সে। কিছুক্ষণ বাদেই রুমগুলো তালাবদ্ধ করে নেমে আসলো সে। রাফিন সবে অন্যদিকে দৃষ্টি সরিয়েছে। হঠাৎ কারো পদচারণার শব্দে এক ঝলক সম্মুখে তাকালো সে। সঙ্গে সঙ্গেই তার চোখের পলক যেন থমকে গেল ক্ষণিকের তরে। পরনে প্যাস্ট গ্রিন রঙের একটি জর্জেট সারারা যা স্নিগ্ধ রোদ্দুরের মতো ঝলমল করছে।
অবাধ্য চুলগুলো অনেক কষ্টতের পর আজ মাহার পিঠের উপর এক সরপিল বেনুনি হয়ে শান্ত হয়ে আছে। মাহা ধীর পদে এগিয়ে সে ফ্ল্যাটের দরজায় তালা লাগালো। সে চাবির মৃদু শব্দটুকু যেন আজ এই দ্বীপ্রহরের নিস্তব্ধতায় এক অপূর্ব সুর হয়ে বাজল। রাউফিন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মাহার নামার ভঙ্গি, সাজগোজ সব যেন চোখ দিয়ে মুখস্থ করছিল সে। মাহা এগিয়ে আসতেই সে কিছুটা হেসে বলল, লুকিং লাইক ফ্রেশ ডিউলিপ লাভ লাইন। মাহা ঠোঁট উল্টে কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, বড্ড কথা বলতে পারো তুমি, চলো এখন, এমনিতে দেরি হয়ে গিয়েছে অনেক। রাউফিন স্মিত হেসে বাইকটা স্টার্ট দিল। মাহা সন্তর্পণে বাইকের পেছনে বসলো। বাইক চলতে শুরু করলো। দুপুরের ঝিরঝিরে বাতাস মাহার আঁচলটাকে উড়িয়ে নিয়ে রাউফিনের কাঁধ স্পর্শ করছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছগুলো যেন এক অদ্ভুত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাইকের গতির সাথে সাথে বাতাসের ছাপটা যখন মাহার চোখে মুখে এসে লাগছিল, সে অজানিতেই রাউফিনের কাঁধটা একটু শক্ত করে চেপে ধরল। রাফিন আয়নার প্রতিবিম্বে মাহার সেই স্পর্শ আর লাজুক হাসিখানি দেখে নিল। তপ্ত রোদেও এক পশলা বৃষ্টির মতো শীতল এক অনুভূতি তাদের দুজনকে আবিষ্ট করে রাখল। মহলের সুপ্রশস্ত অন্দরমহল বর্তমানে এক অভিনব উৎসবে মুখরিত। বিশাল ড্রয়িং রুমটা যেন এক মূর্তিমতী আভিজাত্যের পীঠস্থান। কক্ষের উপরিভাগে দোদুল্যমান ঝাড় লণ্ঠনের স্ফটিক খণ্ড, অতি বিচ্ছুরিত আলোকধারা, দেওয়ালে ঝুলানো তৈলচিত্র ও আসবাবের বার্নিশে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করছে। বায়ুমণ্ডলে রজনীগন্ধার তীব্র সুবাস। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বেশিরভাগই দেশের প্রথিত যশা রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়তো গণ্যমান্য ব্যবসায়ী। তাদের গাম্ভীর্যপূর্ণ আলাপন ও উচ্চহাস্য কক্ষের স্তব্ধতাকে এক বিশেষ প্রাণচঞ্চলতা দান করেছে। গৃহের ভৃত্যগণ ব্যস্ত তাদের বিবিধ খাদ্য পরিবেশনায়। ওয়ালিদ খান গল্পে মুশগুল হয়েছেন। তাদের সঙ্গে এক প্রসন্ন আনন্দধারা যেন নিঃশব্দে প্রবাহিত হচ্ছে। নীলও একে একে আলাপ সারছে সবার সঙ্গে। বিশেষত তার বাবার ব্যবসায়িক সহচরদের পুত্রদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করছে সে। রাউফিন মাহা এসে পৌঁছেছে কিছুক্ষণ পূর্বে। এসেছে রিশাদও। নিহিত নিজে গিয়ে তৈরি করে এনেছে তাকে। রাফি নীলের সঙ্গে যোগ হলেও মাহা এসেই সোজা গিয়েছে তিহুর কক্ষে। রাফা আর নীরা টুকটাক সাজগোজ করে বেরিয়েছে সবে, যেন দুটি স্নিগ্ধ প্রদীপ। রাফার পরনে ছিল একখানি পিচ রঙের লং ফ্লোরাল আনারকলি কুর্তি, আর নীরার পরনে রয়্যাল ব্লু রঙের ফ্রক স্টাইল কুর্তি। হালকা রঞ্জকে আবৃত দুজনের গোলাপি ওষ্ঠাধর, আর চোখে হালকা আইলাইনারের আঁচড়। দোতলার সিঁড়ির পেরিয়ে সবে নিচে পৌঁছেছে তারা। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো এক যুবক কণ্ঠস্বর। নীরা রাফা দুজনেই পেছনে ঘুরল। দেখলো গম্ভীর দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে নিহিত। রাফা নীরাকে রেখে চলে যেতে নিতে নিহিত আদেশের স্বরে বলল, তুই যা, না ডাকছিল তোকে। রাফা একটু থমকালো নিহিতের এমন কণ্ঠে। অতঃপর নীরা চলে যেতে রাফা যখন যাওয়ার জন্য উদ্যত হলো, নিহিত কড়া নির্দেশে বলল, সাহস থাকলে এক পা বাড়ি দেখ। রাফা অবাক দৃষ্টিতে পেছন ঘুরে বলল। নিহিত তার দিকে দু কদম এগিয়ে সে এক ঝলক আশেপাশে তাকালো। কেউ না থাকায় রাফার কানে হাত মুড়িয়ে দিয়ে বলল, এত সাজগুজ করে ডঙ্গির মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? কি দরকার? হ্যাঁ, জাগিয়ে এক্ষুনি মেকআপ তুলবি। রাফা কিছু বলতে গিয়েও টের পেল কানে রাখা নিহিতের হাতটা ক্রমশ ব্যথা দিচ্ছে তাকে। আর্তনাদ করে সে বলল, কান ছাড়ো নিহিত ভাই। নিহিত আরো জোরে কান মুড়িয়ে বলল, এক্ষুনি গিয়ে সব সাজগুজ তুলবি, নাকি আরো জোরে দিব? কিন্তু আমি সাজগোজটা তো কোথায় করলাম? উঠে চোখে এসব শাকচুন্নির মতো কি করেছিস? এগুলোকে সাজগোজ বলে? তাহলে তো নীরাপু সাজগোজ করেছে, ওকে কিছু বললে না কেন? ও, আর তুই সেম হলি? রাফা কিছু না বুঝেই বোকার মতো বলল, তা নয় তো কি? হ্যাঁ। নিহিত ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল। অতঃপর রেগে বলল, এসব সম্পর্কের সমীকরণ পরে বুঝাচ্ছি তোকে, আগে যেটা বলছি সেটা কর যা। দেশে জুড়ে কান মুড়ে ধরেছে নিহিত। রাফা ছাড়া পাওয়ার প্রয়াসে বলল, আচ্ছা ছাড়ো, যাচ্ছি। গুড গার্ল।
নিহিত তাকে ছেড়ে দিতেই রাফা কানে হাত বুলাতে বুলাতে বলল, শালা ড্যাশ ড্যাশ ড্যাশ, তোমাকে আমি পরে দেখছি। নিহিত অন্যদিকে চলে যাওয়ায় শুনতে পেল না তার কথাটা। নিরাশ হবে নাহার রুমের উদ্দেশ্যে পা বাড়িয়েছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই তার হাত শক্ত করে আঁকড়ে ধরল কেউ। উদ্বিগ্ন কণ্ঠে শোনালো, আরে ওকে? নাহা থতমত খেয়ে কিছু বলতে যাওয়ার আগেই সম্মুখের মানবটাকে দেখল। সঙ্গে সঙ্গে হৃদয়ে উঠল অদ্ভুত ঘূর্ণিঝড়। কোনো মতে তার সামাল দিয়ে সে বলল, জি ইটস ওকে। রুশাদ তাকে ছেড়ে দিয়ে বলল, আরে তুমি নির্না? হুম। শো হোয়াটসঅ্যাপ, পড়াশোনার কি অবস্থা? সামনে তো তোমার হাফ ইয়ারলি। জি আলহামদুলিল্লাহ ভালো। ঋষা আর কি বলবে বুঝতে পারল না, তাই অস্বস্তি দূর করতে বলল, ও আচ্ছা থাকো তাহলে, আমি যাই ওদিকে। নীরা মাথা নাড়িয়ে বলল, ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে আর রাজনৈতিক মতাদর্শের আলোচনায় ভরপুর ড্রয়িং রুমটা। নীল বিষয়ে আলোচনা করছে তাদের সাথে। সবার শুভকামনা নিয়ে আগামী দিনগুলো শুরু করায় তীব্র প্রত্যাশী সে। একে একে পরিবারের সকলের সঙ্গে আলাপ সেরেছে উপস্থিত সকলে। হঠাৎ সেখানে উপস্থিত হলো তিহু। ডার্ক মেরুন রঙের সে বসনে তাকে স্বর্গীয় অপ্সরা লাগছে। তার ডাগর চোখের পল্লবে এক লাজুক আবেশ, অথচ ললাটে এক দৃপ্ত সতীত্বের তেজ। নীল এতক্ষণ রাজনৈতিক আলাপে মগ্ন থাকলেও তিহুর আগমনে তার সকল বাক্য যেন স্তব্ধ হয়ে গেল। তার মুগ্ধ নয়নজোড়া অন্দরের সেই সহস্র আলো রোশনাইকে উপেক্ষা করে কেবলই একটি মুখের উপর স্থির হয়ে রইল। পূর্ব পরিচয়ের খাতিরে উপস্থিত সকলে পরিবারের সকলকে চিনলেও তিহু সম্পূর্ণ অজ্ঞাত তাদের। হঠাৎ তাদের মধ্য থেকে কেউ একজন বলল, হু ইজ শি? সেখানকার চঞ্চলতা মুহূর্তে এক গভীর স্তব্ধতায় রূপ নিল। জিজ্ঞাস্য একজোড়া নয়ন নয়, বরং উপস্থিত প্রতিটি মানুষের দৃষ্টি তখন তিহুর উপর নিবদ্ধ। তিহু ললাটে ঈষৎ সংকোচ আর অধর কোণে এক চিলতে জড়তা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই অসংখ্য চোখের উৎসুক দৃষ্টি যেন তাকে ঘিরে এক অদৃশ্য বেষ্টনী তৈরি করেছে। তিহু এবার ভীষণ অস্বস্তিতে ভুগছে। ভাবছে চলে যাবে না থাকবে। ওয়ালিদ খান তাকে পরিচয় করে দেওয়ার জন্য কিছু বলার আগেই নীরবতা খুঁজে ভেসে আসলো নীলের ভরাট কণ্ঠস্বর, শি ইজ মাই ওয়াইফ মিসেস ওয়াহাজ খান নীল। মুহূর্তে যেন বিস্ফোরণ হলো কোথাও। সকলে হতবাক দৃষ্টিতে চেয়ে রইল নীলের দিকে। নীল এগিয়ে গিয়ে তিহুর পাশাপাশি দাঁড়িয়ে তার বাহু নিজের বাহু দ্বারা আঁকড়ে বলল, শি ইজ নুরাইন হক তিহু অ্যান্ড মাই beloved ওয়াইফ মিসেস নুরাইন ওয়াহাজ খান। সকলে বাকরুদ্ধ। সামান্য গুঞ্জন শোনা গেল হঠাৎ। নীল বিয়ে করলো কবে? তখনই পাশ থেকে ওয়ালিদ খান বললেন, কিছুদিন আগেই। একটা বিশেষ কারণে এটা আমরা এখনো প্রকাশ করি নাই, তবে ইনশাল্লাহ কিছুদিনের মাঝে আনুষ্ঠানিকভাবে তাকে খান বাড়ির বউয়ের মর্যাদা দেওয়া হবে। সকলে বিস্মিত হলেও নীলের সেই তৃপ্ত ঘোষণা তিহুর হৃদয়ে যেন এক আকস্মিক শ্রাবণ ধারা নামিয়ে দিল। জনসম্মুখে নিজের অস্তিত্বের এমন অকুণ্ঠ স্বীকৃতি সে আশা করেনি। তার কুমারী মনের নিভৃত কোণে যে সংশয় আর সংকোচ এতদিন বাসা বেঁধেছিল, এক মুহূর্তের বজ্র নির্ঘোষে তা ধূলিসাৎ হয়ে গেল। নীলের বলিষ্ঠ বাহুর আশ্রয়ে নিজেকে সমর্পণ করে দিয়ে সে অনুভব করল তার পরিচয় আজ আর কোনো অলিক মিথ্যার কুয়াশায় ঢাকা নেই, বরং তার রবির আলোয় উদ্ভাসিত এক চরম সত্য। লজ্জা রক্তিম আভা তার কপলে খেলে গেলেও অন্তরের গভীরে এক পরম নির্ভরতার আনন্দ তাকে এক অপূর্ব গাম্ভীর্য দান করল। জীবনের এই কণ্টকাকীর্ণ পথে সে যে আজ একলা নয়, বরং প্রিয়তমের পার্শ্ববর্তিনী এক অর্ধাঙ্গিনী এই বুদ্ধকে তাকে এক নিমিষে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী ও শক্তিময়ী রূপে প্রতিষ্ঠিত করল। আকাশটা আজ বড্ড বিষণ্ণ। একরাশ জেদি মেঘ যেন আষ্ঠে পৃষ্ঠে গ্রাস করে রেখেছে তার সমগ্র উজ্জ্বলতা। আকাশের ন্যায় ভারাক্রান্ত তিহুর হৃদয়খানাও মেঘাচ্ছন্নতা জামাত বেঁধে আছে হৃদয়ের আকাশে। নীল এমপি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সময় যেন তার হাত থেকে বালির মতো ফসকে যাচ্ছে। নতুন দায়িত্ব, নতুন দায়বদ্ধতা, অফিস আর পার্টি অফিসের সেই গোলক ধাঁধায় সে এখন এতটাই মগ্ন যে চাইলেও আর আগের মতো করে সময় দিতে পারছে না তিহুকে। তবে প্রতিদিন রাতে ঠিকই প্রিয়তমার শিওরে বসে রাত্রি যাপন করে সে। প্রতিদিন ফেরার সময় গুচ্ছ গোলাপের তোড়া, বেলের গাজরা আর প্রিয়তমার পছন্দের কখনো আইসক্রিম, কখনো চকলেট আনা নিত্য স্বভাবেই পরিণত হয়েছে তার।
তবে এসবের মাঝেও নিজেকে বড্ড একা লাগে তিহুর। তার প্রতিদিনের রুটিন এখন শুধুই ভার্সিটি আর বাড়ি, এই দুই মেরুর মাঝে ঘুরপাক খাওয়া। দিনগুলো কাটছে ভীষণ একঘেয়েমিতে। প্রায় 5টি দিন অতিবাহিত হলো আজ। নীলের সঙ্গে দেখা হয় না তার। নীল রাতে কখন ফিরে জানা নেই। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে সে। পাখির কিচিরমিচির শব্দে রোদেলা ভরে ঘুম ভাঙতে অনুভূত হয় মাথার কাছে থাকা কিছুটা শুকিয়ে যাওয়া বেলি ফুলের মিষ্টি সুবাস। সূর্যটা মধ্য গগনে। মহল তো প্রায় জনমানবহীন। নবীনগুলো স্কুলে নয়তো ভার্সিটিতে। তবে খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাস না থাকার দরুন আজ ভার্সিটিতে যায়নি তিহু। ভালো লাগছে না কিছু তার উপর নীলের শূন্যতা একটু বেশি অনুভূত হচ্ছে আজ। ভাবতে ভাবতে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল আজ নীলের অফিসে যাবে সে। সিদ্ধান্তটা এক মুহূর্তের হলেও তৈরি হতে নিয়েছে বেশ অনেকটা সময়। ঘড়ির কাঁটায় 1:30। নীলের পছন্দের নীল রঙা স্লিভলেস লং গাউন পরেছে সে আজ। নীলাভ স্রোতস্বিনীর ন্যায় স্নিগ্ধ লাগছে তাকে। শেষবারের মতো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেই বেরোলো সে। পা বাড়ালো মির্জা সূচনার কক্ষের দিকে। মির্জা সূচনার কক্ষটা নিচতলার উত্তর পার্শ্বে। বিশাল আয়তনের এই ঘরটিতে আধুনিক বিলাসিতার চেয়েও আভিজাত্যের বনেদি ছাপি বেশি স্পষ্ট। তিহু কক্ষের সম্মুখে এসে দাঁড়ালো। দেখল মির্জা সূচনা জানালার পার্শ্ববর্তী সোফাটায় বসে কিছু একটা পড়ছেন। তিহু কিছুটা দ্বিধা নিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, আম্মু। মির্জা সূচনা চশমার উপর দিয়ে তাকালেন। তিহু তৎক্ষণাৎ বলল, আমি একটু বেরোচ্ছি। স্মিত হাসলেন মির্জা সূচনা। তিহুর সাজগোজ আর চোখের অস্থিরতা দেখে অভিজ্ঞ নারীর বুঝতে বাকি রইল না গন্তব্য কোথায়। তাই তিনি আর কিছু জিজ্ঞাসা না করে স্নেহের সুরে বললেন, আচ্ছা যা। তার সলজ্জ অনুমতি পেয়ে তিহু খুশি মনে বেরিয়ে যেতে নিতে মির্জা সূচনা তাকে আবারও ডেকে বললেন, নুরাইন। তিহু পিছু ঘুরতেই মির্জা সূচনা হেসে বললেন, সাবধানে যাস, আর আমি ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি বের করতে। তিহু বিনিময়ে সামান্য হেসে প্রস্থান করলো সেখান থেকে। তিহু বেরিয়ে যেতে মির্জা সূচনা পাশে থাকা সেলফোনটা দিয়ে ড্রাইভার রহিম মিয়াকে ফোন করে অবগত করলেন। বুকের ভেতরটা এক অজানা উত্তেজনায় টিপ টিপ করছে। ড্রাইভওয়েতে আসতে তিহু দেখল রূপালী রঙের মার্সিডিজটা প্রস্তুত। ড্রাইভার রহিম চাচা দরজা খুলে দাঁড়াতেই তিহু ধীর পায়ে ভেতরে গিয়ে বসল। সে বসতেই গাড়িটা ছাড়লেন রহিম মিয়া। মহলের বিশাল ফটক পেরিয়ে গাড়িটা মেন রোডে উঠল। ধীরে ধীরে শহরের ব্যস্ত রাজপথ ছাড়িয়ে সেটি এগোতে লাগলো বনানীর অভিজাত বাণিজ্যিক এলাকার দিকে। অতিবাহিত হয়েছে মিনিট 30। হঠাৎ শহরের অভিজাত এলাকায় স্বচ্ছ এক দালানের সামনে এসে থামল গাড়িটা। তিহু এতক্ষণ ধ্যানে মগ্ন থাকার দরুন হঠাৎ এমন স্তব্ধতায় হতচকিত নয়নে চাইল। প্রশ্ন করতে গিয়েও এক ঝলক সম্মুখ পানে চেয়ে থাকলো সে। স্বচ্ছ সে ভবনটির ঊর্ধ্বদেশ বরাবর জলজল করছে সোনালি অক্ষরে খোদাইকৃত খান এম্পায়ার নামটা। ধীরস্থে গাড়ি থেকে নামলো তিহু। রহিম চাচাকে ইশারায় প্রস্থানের নির্দেশনা দিয়ে ফের তাকালো সম্মুখ পানে। বাইরে থেকে দৃশ্যমান বিল্ডিংটার স্থাপত্যশৈলীতে আভিজাত্যের ছাপ স্পষ্ট। পুরো ভবনটায় আবৃত নীলছে কাচের আবরণে। দুপুরে রোদে যা ঠিকরে পড়ছে এক মায়াবিনী দীপ্তির ন্যায়। বিশাল ফটকের সামনে নিরাপত্তার কড়াকড়ি দেখলেই বোঝা যায় এখানে সাধারণের প্রবেশাধিকার কতটা নিয়ন্ত্রিত। তবে বাইরের পৃথিবী থেকে ভেতরের কর্মব্যস্ততা বোঝার উপায় নেই। এক নিস্তব্ধ গাম্ভীর্য বেষ্টন করে রেখেছে চারিপাশ। তিহু ধীর পায়ে সিঁড়ি ভেঙে মেইন এন্ট্রান্সের স্বয়ংক্রিয় কাচের দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা নিঃশব্দে খুলে যেতে ভেতরের সেন্ট্রাল এসিড হিমেল হাওয়া তাকে সাদরে অভ্যর্থনা জানালো। অভ্যর্থনা কক্ষটা বিশাল, চারপাশটা একদম শান্ত। শুধু কোথাও একটা ঘড়ির টিকটিক শব্দ আর দূর থেকে আসা টাইপিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে। তিহু নিজের পরিধানরত গাউনটা একবার ঠিক করে নিল। তার উপস্থিতিতেই যেন পুরো অফিসের গাম্ভীর্য খানিকটা থমকে গেল। রিসেপশনে থাকা তরুণীটি তিহুর এমন স্নিগ্ধ সাজে মুগ্ধ বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল ক্ষণকাল। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো এক অজ্ঞাত কণ্ঠস্বর, নুরাইন ম্যাডাম। হঠাৎ পেছন থেকে ভেসে আসা নিজের নাম শুনে তিহু চমকে পেছন ফিরল। দেখল মার্জিত পোশাক পরিহিত এক যুবক তার দিকে সম্মিত মুখে এগিয়ে আসছে। তিহু কিছুটা অবাক হয়ে নিজের বিস্ময় গোপন না করেই প্রশ্ন ছুড়ল, আপনি আমাকে চিনলেন কি করে? আমি তো আগে কখনো এখানে আসিনি। যুবকটি বিনয়ের সাথে স্মিত হেসে উত্তর দিল, ম্যাডাম, খান এম্পায়ার আপনাকে
চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। স্যার আপনার ছবি আমাদের দেখাননি ঠিকই, কিন্তু তার ডিস্কে রাখা ফ্রেমে তো আপনার ওই হাসিমুখে রাজত্ব। তাছাড়া স্যারের ব্যক্তিগত নির্দেশে আপনার প্রতিটি পছন্দ অপছন্দ আমাদের নখদর্পণে। তাই আমাদের কাছে আপনি অপরিচিত নন, বরং অনেক প্রতীক্ষিত এক অতিথি। তিহু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। নীল যে তার অগোচরে অফিসের এই যান্ত্রিক পরিবেশেও তাকে এভাবে জড়িয়ে রেখেছে তা সে ঘুণাক্ষরেও ভাবেনি। এক অদ্ভুত ভালো লাগা আর আবেশে তার হৃদয়ে জমে থাকা ম্যাগগুলো যেন মুহূর্তে কেটে গেল। যুবকটি আবারও সৌজন্য দেখিয়ে বলল, ম্যাডাম আসুন আমার সাথে। স্যার একটি জরুরি মিটিংয়ে আছেন, খুব সম্ভবত অতি শীঘ্রই শেষ হবে সেটা। অফিসের কর্মচারীদের কৌতূহলী ও শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টির আর প্রত্যেকে শ্রদ্ধা মিশ্রিত সম্ভাষণের মাঝ দিয়ে তিহু ধীর পায়ে এগিয়ে চলল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে অনুভব করলো হে যেন কোনো অফিস নয়, বরং নীলের তৈরি করা এক অদৃশ্য সাম্রাজ্য, যেখানে সে অনাহত নয় বরং এক ছত্র সম্রাঙ্গী। অবশেষে সেই কাঙ্ক্ষিত দরজার সামনে সে যুবকটি থামল। দরজায় খোদাই করা ওয়াহাজ খান নীল। দরজাটা নিঃশব্দে খুলে যেতে তিহু ভেতরে পা রাখল। ভেতরে পা রাখতে এক স্নিগ্ধ আভিজাত্যের ঘ্রাণ তাকে আচ্ছন্ন করে ফেলল। বিশাল এই কেবিনটি যেন ছোটোখাটো একটা আস্ত রাজ্য। কেবিনের উত্তর দিকের পুরোটায় স্বচ্ছ কাচের দেওয়াল, যেখান থেকে বাইরের তিলোত্তমা ঢাকা শহরটাকে ছবির মতো দেখাচ্ছে। তিহু ধীর পায়ে ভেতরে এগিয়ে গেল। বিশাল আয়তনের কেবিনটা আধুনিক আসবাবপত্রে সজ্জিত হলেও সেখানে নীলের রুচির এক অনন্য ছাপ স্পষ্ট। ঘরের ঠিক মাঝখানে বিশাল এক মেহগনি কাঠের ডেস্কে স্তূপীকৃত ফাইলপত্র। সে ডেস্কের এক কোণে রাখা একটি মাঝারি সাইজের রূপালি ফ্রেম। তিহু আলতো হাতে সেটা তুলে নিল। দেখলেও তার একটি হাস্যোজ্জ্বল ছবি সেখানে জ্বলজ্বল করছে। ছবিটার দিকে তাকিয়ে তিহুর অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ফ্রেমটা সযত্নে যথাস্থানে রেখে পুরো কেবিনটার উপর একবার নজর বোলালো। বিশালাকারী কক্ষের এক কোণে চারটার গ্রাফ সম্বলিত একটি ডিজিটাল প্রেজেন্টেশন বোর্ড রয়েছে, যেখানে খান এম্পায়ারের ভবিষ্যৎ প্রকল্পের রূপরেখা ঝকঝক করছে। কক্ষের মাঝখানে দামি লেদারের রিভলভিং চেয়ার। ডেস্কের এক পাশে সাজানো রয়েছে অত্যাধুনিক ম্যাকবুক, একটি স্টাইলিশ ল্যাম্প শেড আর অত্যন্ত নিখুঁতভাবে ফাইল সাজিয়ে রাখা অর্গানাইজার। ঘরের একদিকে দেওয়ালে সুন্দর কাচের আলমারিতে নীলের ব্যবসায়িক সাফল্যের বেশ কিছু গোল্ডেন ট্রফি আর সম্মাননা স্মারক সারিবদ্ধভাবে সাজানো। কক্ষের গাম্ভীর্য ধরে রাখতে এক কোণে রাখা হয়েছে একটা ইনডোর প্ল্যান্ট, যার সতেজতা এই যান্ত্রিক পরিবেশে এক চিলতে প্রাণ স্পন্দন যোগ করেছে। তিহু যখন কেবিনের সৌন্দর্য বিশ্লেষণে মগ্ন, ঠিক তখনই দরজার লক খোলার শব্দ হলো। সে চট করে পেছন ফিরতে দেখলেও নীল ঢুকছে। পরনে তার নেভি ব্লু শার্ট, স্লিভগুলো কোনো পর্যন্ত গুটানো। কপালে ক্লান্তির রেখা স্পষ্ট হলেও তিহুকে দেখা মাত্রই তার চোখের মনি দুটো বিস্ময় আর প্রশান্তিতে চিকচিক করে উঠল। নীল হাতে থাকা ফাইলটা পাশের ছোট টেবিলে রেখেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তিহু চোখ কুচকে তাকাতেই নীল তার দিকে এগিয়ে এসে তাকে স্পর্শ করে বলল, নো, এটা রিয়েল। তিহু অভিমানী চোখে তাকালো। তার ঠোঁট দুটো সামান্য ফুলে উঠেছে। সে কোনো কথা না বলে জানালার দিকে মুখ ফিরে নিল। নীল আলতো পায়ে তার ঠিক পেছনে এসে দাঁড়ালো। তিহুর গায়ের সে প্রিয় পারফিউমের ঘ্রাণে নীলের সব ক্লান্তি যেন মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। সামান্য মুচকি হেসে ফিসফিসে এসে বলল, এতটা সাজগোজ করে এসেছো অথচ যার জন্য তার সঙ্গে কথা বলবে না? তিহু এবার ঘুরে দাঁড়িয়ে নীলের চোখের দিকে তাকালো। নীলাভ সে চোখে রাজ্যের ক্লান্তি থাকলেও তার জন্য আছে সীমাহীন ভালোবাসা। তিহু আলতো করে নীলের শার্টের কলারটা টেনে বলল, ঢং করেন কেন এত? হ্যাঁ, যখন নিজে থেকে আমার সঙ্গে দেখা করেন না তখন বোঝেন আমার কেমন লাগে। আজ 5-5টা দিন হয়ে গেল আপনার দেখা নেই, এতটা ব্যস্ত আপনি? নীল হাসল খানিক। এক হাত বাড়িয়ে তিহুর গালের উপর এসে পড়া অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিল। তার স্পর্শে তিহুর শরীরের ভিতরে যেন এক মৃদু বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। আর নীল নরম স্বরে বলল, সরি অর্কিড। তিহু তার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গিয়ে বলল, ছাড়ুন আমায়, লাগবে না আপনার ঢঙের সরি। সে যত নিজেকে নিজের থেকে ছাড়াতে গেল নীল তত তাকে নিজের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিল। তাকে নিজের বক্ষ দেশে লুকিয়ে বলল, আই এম রিয়েলি সরি অর্কিড।
তিহু নীলের বুকের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। তার অভিমানের বরফগুলো যেন নীলের শরীরের উষ্ণতায় একটু একটু করে গলতে শুরু করেছে। তবুও গলার স্বর কিছুটা ভারী করে সে বলল, সরুন আর ছাড়ুন আমায়। নীল প্রেয়সীর অভিমানের সামান্য মুচকি হাসল। অতঃপর তাকে আরেকটু কাছে টেনে ললাটে উষ্ণ প্রেম পরশ রেখে দিয়ে বলল, ছাড়তে তো ধরিনি প্রিয়তমা। নীলের প্রতিটি কথায় তিহু আচ্ছন্ন হয়ে আসছে। ধোঁয়াশা ভরা চারপাশ। নীল হয়তো বুঝলো প্রিয়তমার এমন নাজুক অবস্থা। সে ধীরে ধীরে তিহুকে নিজের থেকে কিঞ্চিত দূরত্বে সরালো। পর মুহূর্তেই কোলে তুলে নিল তাকে। তিহু বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে থা মেরে আছে। হঠাৎ বিস্ময়তা ছাপিয়ে সে বলল, কি করছেন? নামান বলছি। নীল তাকে নিয়ে সম্মুখ পানে এগিয়ে যেতে যেতে বলল, ডোন্ট মুভ। তিহু ভ্রু কুচকে তাকালো। আর নীল সামান্য হেসে এগিয়ে চলল কেবিনটার পূর্ব পার্শ্বে। তিহু অবাক হয়ে দেখল নীল দেয়ালে হাত দিয়ে একটি বিশেষ নকশা স্পর্শ করতেই নিঃশব্দে দেয়ালের একটা অংশ সরে গেল। ভেতরে যাওয়ার ছোট একটি পথ উন্মোচিত হলো। তিহুকে কোলে নিয়ে নীল সেই রহস্যময় অন্ধকারাচ্ছন্ন ঘরে প্রবেশ করলো। কিছুক্ষণের মাঝেই নিজেকে এক আশ্চর্য মায়াবী আলোয় আচ্ছন্ন পরিবেশে আবিষ্কার করলো তিহু। তার মনে হলো সে যেন এক লহমায় বর্তমানের এই যান্ত্রিক ঢাকা শহর থেকে শতবর্ষ আগের কোনো মায়াপুরীতে এসে উপস্থিত হয়েছে। তিহু বিমূঢ় হয়ে দেখল চারদিকের দেয়াল জুড়ে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে অজস্র ক্যানভাস, যেথায় শোভিত নিভৃত চারি শিল্পীর হৃদয়ের নিপুণ কারুকাজ। নীল তাকে নিজের থেকে মুক্ত করতে তিহু বিস্মিত পদক্ষেপে এগিয়ে গেল ক্যানভাসগুলোর দিকে। মুগ্ধ পুলকিত দৃষ্টিতে মুহূর্তে একরাশ বিস্ময় জমা হলো। সে দেখল ছবিগুলো কোনো নির্দিষ্ট চেহারা নয়, বরং এক অলিক ছায়া রমণীর, যার অস্তিত্ব প্রতিটা ক্যানভাসে দীপ্তমান। কোথাও রমণীটি গ্রীবা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে, কোথাও বার খোলা চুলের অরণ্যে ঢাকা পড়েছে কোনো তার স্নিগ্ধ মুখশ্রী। তবে সর্বোচ্চ বিস্ময়াপন্ন ব্যাপারটা হচ্ছে প্রতিটি ছবির সেই ছায়াময়ীর কানে অতি যত্নে করে আঁকা রয়েছে একটি করে নীলচে বেগুনি অর্কিড। মানে হচ্ছে এই শিল্পীটা যেন সহস্র বছর ধরে কেবল এই একটি ফুলের খুঁজেই তুলি চালিয়েছেন। তিহুর হৃদস্পন্দন যেন থমকে গেল। সে বুঝতে পারল এই নির্জন ঘরে নীল নীরবে নিভৃতে তার হৃদয়ের অর্ঘ্য সাজিয়ে রাখে। তবে কে এই ছায়া মানবী, এই স্নিগ্ধ রমণীর পরিচয় কি, যাকে নীল এতটা যত্নের সহিত লালন করে আসছে? তিহু অস্ফুট স্বরে বলল, কে নেতা সাহেব? তিহু আনমনা বিচলিত ভঙ্গিমায় অদ্ভুত ভঙ্গিতে হাসল নীল। পেছন থেকে খুব মৃদু স্বরে বলল, আমার হৃদয়ের বাগানে প্রস্ফুটিত গভীর প্রেমে লালিত একমাত্র অর্কিড। তিহু চোখ কুচকে তাকাতে নীল হেসে বলতে শুরু করলো, আমার দীর্ঘ সাধনার ফল, আমার অর্কিড। তুমি জানো না তোমাকে পাওয়ার আগে কি নিদারুণভাবে পুড়েছি আমি তোমার বিরহ অনলে। তোমাকে পাওয়ার জন্য এই আমিটাও অপেক্ষার প্রহর গুনেছি প্রতিক্ষণে। আর তোমাকে দেখার আগ অবধি এগুলো ছিল আমার অলিক কল্পনায় জাগ্রত তুমি। তিহু নির্বাক। ভেতরটা এতক্ষণ যে সংশয়ের মেঘে আচ্ছন্ন ছিল, নীলের সেই গভীর স্বীকারোক্তিতে মুহূর্তেই তা যেন আনন্দ অশ্রুর শ্রাবণ হয়ে ঝরে পড়ল। অভিমানে যে বুকটা ভার হয়েছিল তা এখন এক অপার্থিব সুখে ভরে গেল। সে অনুভব করল নীল তাকে শুধু ভালোই বাসেনি, তাকে আরাধনা করেছে এই নির্জন শিল্পালয়ে। নিজেকে আর সামলাতে না পেরে সে এক নিমিষে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিয়ে ঝড়ের ব্যাগে গিয়ে ঝাপটে ধরল নীলকে। দুহাতে নীলের গলার চারপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার বক্ষদেশে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তবে এই কান্না দুঃখের নয়, এ যেন এক পরম প্রাপ্তির তৃপ্তি। নীলু যেন এই মুহূর্তটির জন্যই তৃষিত হয়েছিল। সে অতি সাবধানে তিহুকে তার বাহু বান্ধনে আগলে নিল। কেবিনের সে নিস্তব্ধতার মাঝে শুধু শোনা যাচ্ছিল দুজনের হৃৎপিণ্ডের দ্রুত লয়। হঠাৎ নীরবতা ভেঙে তিহু বলে উঠল, ভালোবাসি মিস্টার পলিটিশিয়ান, খুব 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 ভালোবাসি আপনাকে। হৃদয়ের আব্যক্ত অনুরক্তিরা আজ নিঃসংকোচে ব্যক্ত করল সে। আর তার কথাগুলো যেন তপ্ত মরু বালুচরে দীর্ঘ প্রতীক্ষার পর নেমে আসা প্রথম শ্রাবণধারা নীলের কাছে। শ্রাবণধারাগুলো যেমন তৃষ্ণার্থ মাটিকে সিক্ত করে এক লহমায় জাগিয়ে তোলে,
সজীবতার স্পন্দন তেমনি তিহুর বলা কথাগুলোতে নীলের হৃদয়ে যেন তখন এক বসন্তের মাতাল সমীরণ বয়ে গেল। তার সেই সিক্ত কণ্ঠের স্বীকারোক্তি নীলের তপ্ত মরুদ্যানের বুকে এক পশলা বৃষ্টির মতো ঝরে পড়ল। সে তিহুর চিবুকটা আলতো করে উঁচে ধরল, দেখল প্রিয়তমার পদ্ম ফুলের মতো দুটি চোখে জল আর হাসির এক অদ্ভুত লুকোচুরি খেলা। নীল পরম আবেশে ওর ললাটে নিজের ওষ্ঠাধর ঠেকিয়ে মৃদুস্বরে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা ওই মহাকাশের মতো বিশাল, যার শুরু আছে কিন্তু শেষ নেই। অনন্ত অসীম ভালোবাসার পরিণতি পরকাল অবধি বিস্তৃত। ওই হাসরেও আমি তোমাকে পাশে চাই, কেননা তোমার প্রতি আমি এতটাই মোহগ্রস্ত যা এক জীবনে কাটিয়ে ওঠা অসম্ভব। আয়াজ ভাই। ভেসে আসা মেয়েলি কণ্ঠটায় পেছনে ঘুরল আয়াজ। কানে ধরে রাখার সেলফোনটায় আলাপচারিতা স্থগিত করে আলগুছে কেটে দিয়ে পাকিতে পড়ল। নাহার হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলল, জি। নাহা বান্ধবী ওহিকে বিদায় জানিয়ে আয়াজের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, আপনি? আমি। এনি প্রবলেম? না না, প্রবলেম হতে যাবে কেন? আসলে প্রতিদিন রহিম চাচা আসে তো। রহিম চাচা তিহু ম্যামকে নিয়ে স্যারের অফিসে গিয়েছিলেন, এই জন্যই স্যার আমাকে পাঠিয়েছেন। ওহ। আয়াজ সৌজন্যের সঙ্গে গাড়ির দরজাটা খুলে ধরল। নাহার পদক্ষেপ যেন নিমিষের জন্য আড়ষ্ট হয়ে গেল। এক ঝলক রোদ এসে ওর কপালে পড়তেই সেখানে যেন এক স্নিগ্ধ কুহুক রচনা করলো। সে আর কোনো বাক্য ব্যয় না করে অতি সাবধানে গিয়ে গাড়ির ভেতরটিতে বসলো। ওর পরনের উড়নার আঁচলটা অবহেলায় সিটের উপর লুটেপুটি খাচ্ছিল, তবে সেদিকে ভ্রুক্ষেপ নেই। আয়াজ নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিয়ে মন্থর চলনে ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেল। গাড়ি ছুটে চলেছে রাজপথের বুক ছিঁড়ে। আয়াজ অত্যন্ত নিপুণ হাতে স্টিয়ারিং ধরে আছে, তার পুরো মনোযোগ সামনের পিছঢালা রাস্তার উপর। দীর্ঘদেহী আয়াজের মুখভাবে এক অদ্ভুত গাম্ভীর্য, তার নিষ্পৃহতা আর চরম নির্লিপ্ততা যেন গাড়ির ভেতরের বাতাসকেও ভারী করে তুলেছে। অন্যদিকে ব্যাক সিটে বসা নাহা যেন কোনোভাবে স্থির হতে পারছে না। সে জানালার দিকে তাকিয়ে থাকার ভান করছে ঠিকই, কিন্তু তার অবাধ্য চোখ দুটো বারবার তস্করের মতো সামনের আয়নায় গিয়ে থমকে দাঁড়াচ্ছে। তার উন্মুক্ত চুলের কয়েকটা গোছা জানালার বাতাসে গা ভাসিয়ে মাঝে মাঝে তার গালের উপর এসে আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার সমস্ত কৌতূহল ওই আয়নাটাকে ঘিরে, যেখানে দৃশ্যমান আয়াজের শান্ত আর অবিচল চোখের প্রতিচ্ছবি। নাহা বারবার চাইছে আয়াজ একবার অন্তত আয়নার দিকে তাকাক, একবার অন্তত তাদের দৃষ্টির সংঘাত হোক, কিন্তু আয়াজ যেন আজ প্রতিজ্ঞা করে বসেছে সে তাকাবে না। তার এই হেলদোলহীন ভাব দেখে নাহার বুকের ভেতরটা অকারণেই দূরে দূরে করছে, আবার একটা চাপা অভিমানও দানা বাঁধছে। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অঘটনটা। আয়াজ হুট করেই তার চোখের মণিজোড়া স্থির করলো আয়নার উপর, অত্যন্ত নিপুণভাবে। কোনো রকম পূর্ব সংকেত ছাড়াই আয়াজের সে তীক্ষ্ণ আর গভীর দৃষ্টি সরাসরি আছড়ে পড়ল নাহার চোখের উপর। নাহা একেবারেই প্রস্তুত ছিল না। ধরা পড়ে যাওয়ার এক তীব্র লহমায় তার শরীরটা যেন পাথর হয়ে গেল। আয়াজের চোখের সেই অতল চাহনিতে বাকরুদ্ধ হয়ে পড়ল নাহা। তার মনে হলো আয়াজ যেন চোখের পলকেই তার মনের সবটুকু অস্থিরতা পড়ে ফেলেছে। সে দ্রুত চোখের পলক ফেলে জানালার বাইরে দৃষ্টি সরিয়ে নিল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ফর্সা গাল দুটো লজ্জায় আর সংকোচে আরক্তিম হয়ে উঠেছে। অন্যদিকে আয়াজ দৃষ্টি ফিরিয়ে নিয়ে ফের মনোনিবেশ করলো ড্রাইভিংয়ে, কিন্তু নাহার অবস্থা বেসামাল। গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দের মাঝে এখন কেবল নাহার হৃৎপিণ্ডের দ্রুত ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। তুই 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 আমার বয়ম ফাঁকি কই, তুই 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 আমার বয়ম ফাঁকি কই। ভার্সিটি শেষে বান্ধবীর সাথে গল্প করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেছে এটারই পায়নি মুন্নি। বাড়ি যাওয়ার জন্য ভার্সিটি থেকে অনতি দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে সে। ড্রাইভার আঙ্কেল আসবে কিছুক্ষণের মাঝেই, সে আশায় অপেক্ষমান সে। হঠাৎ পেছন থেকে ভেসে আসা এমন উদ্ভট গানে বিরক্ত হয়ে পেছনে ঘুরল সে। তৎক্ষণাৎ দৃষ্টিগত হলো কিছুদিন পূর্বের অসভ্য যুবকটাকে। মুন্নি রেগে সেখান থেকে প্রস্থান করতে যেতে এই যুবকটা দ্রুত এগিয়ে এসে মুন্নির ওড়নার আঁচল টেনে বলল, হেই ইউ বিউটিফুল লেডি, এত দেমাক কিসের? মুন্নি চাইল না 10 জনের সামনে কোনো বিশ্রী কাণ্ড ঘটিয়ে বসতে।
তার নিজের ভেতরের আগ্নেয়গিরির উদ্গীরণ সংযত করে তাতে দাঁত চেপে সে বলল, ওনা ছাড়ুন, অসভ্য লোক। যুবকটি এগিয়ে এসে বলল, আমার একটা সুন্দর নাম আছে। বাবার জন্মের 7ম দিন আকিকা দিয়ে খুব যত্ন করে রেখেছিল। সে তাজ চৌধুরী। ছোট করে সবাই তাজ বলে ডাকে। আমাকে সেই নামে ডাকলে খুশি হব। মুন্নি ক্ষিপ্র ব্যাগে নিজের ওড়নার আঁচল ছাড়িয়ে বলল, নিজের নাম আর পার্সোনালিটির বর্ণনা অন্য কোথাও গিয়ে দেন, আমার লাগবে না। বলে সে সেখান থেকে প্রস্থান করতে যেতেই শাহতাজ দৌড়ে এগিয়ে আসলো তার দিকে। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, এত দেমাক কেন? হ্যাঁ, অ্যাটলিস্ট নামটা তো বলতে। মুন্নি তার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকাতেই শাহতাজ কাঁচুমাচু কণ্ঠে বলল, ওই আর কি, এমনি শুনছিলাম। তৎক্ষণাৎ পেছন থেকে ভেসে আসলো কোনো পৌরুষ কণ্ঠস্বর। ভাই, আপনি এখানে? শাহতাজ বিরক্তিতে মুখ কুচকালো, হাত মুষ্টি বদ্ধ করে উচ্চারণ করলো, ওহ শিট। পরক্ষণে পিছন ঘুরে বলল, হ্যাঁ, একটু এদিকে হাঁটতে এসেছিলাম। ছেলেটা অবাক কণ্ঠে বলল, আপনি হাঁটতেও বের হন ভাই? শাহতাজ বিরক্ত কণ্ঠে বলল, কেন, আমার দেখে কি মানুষ মনে হয় না? বিস্মিত ছেলেটা এগিয়ে এসে বলল, না মানে আপনার মতো ছেলেও হাঁটতে বেরিয়েছে গাড়ি রেখে, এটা কি অবিশ্বাস্য না? শাহতাজ হঠাৎ চেয়ে দেখলো একটি গাড়ি এসে মুন্নিকে নিয়ে গেল সেখান থেকে। তৎক্ষণাৎ বিস্ফোরিত হলো শাহতাজ, রেগে গিয়ে বলল, ময়নালদের পচা ডোবায় আজ সারা ডুবে থাকবি তুই। ছেলেটা বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো, মানে তোর মাথা আর আমার মুন্ডু। শাহতাজের চোখে মুখে তখন আগ্নেয়গিরির তপ্ত লাভা। ছেলেটা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, যেন আকাশ থেকে পড়া কোনো উল্কা খণ্ডের সামনে দাঁড়িয়ে আছে সে। শাহতাজ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। জুতোর মচমচ শব্দ তুলে গটগট করে নিজের দামি স্পোর্টস গাড়ির দিকে এগিয়ে গেল সে। শাহতাজ চৌধুরী এই শহরের একছত্র অধিপতি মীর শাহজাহান চৌধুরীর একমাত্র আদরের দুলাল। আঘাত, ধন সম্পদ আর ক্ষমতার মোহিনী শক্তিতে বেড়ে উঠেছে সে। বর্তমান ছাত্র রাজনীতির এক প্রভাবশালী নেতা সে, যার একটি হুঙ্কারে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। অথচ এই প্রতাপশালী যুবকটি আজ এক অজ্ঞাত তরুণীর ওড়নার আঁচল ধরে সামান্য একটু পরিচয়ের জন্য ভিক্ষুকের মতো দাঁড়িয়েছিল। এই বৈপরীত্যে হতবাক হয়েছে তার দলীয় এই ছেলেটা। ক্ষণিকের মাঝেই উজ্জ্বল আকাশটা মেঘের দস্যিপনায় যেন এক অন্ধকার কারাপরির রূপ ধারণ করলো। জুলাইয়ের সেই দুপুরের তপ্ত রোদকে নিমেষের মধ্যে গ্রাস করে নিল এক ঝাঁক কালচে মেঘের দল। তারা যেন দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে, ঠিক যেমন কোনো অবাধ্য বালক শাসনের শিকল ছিঁড়ে বেরিয়ে পড়ে। বাতাসের ব্যাগ বাড়ার সাথে সাথে ধুলোর আস্তরণ রাজপথকে ঝাপসা করে দিল, আর সেই সাথে শুরু হলো মেঘের গুরুগুরু গর্জন। কিছুক্ষণ পূর্বের উজ্জ্বল নীলিমা মুহূর্তের মধ্যে এক রুদ্র মূর্তিতে বিলীন হয়ে যাচ্ছে। প্রকৃতির এই আকস্মিক বিদ্রোহ যেন এক পশলা বৃষ্টির পসরা নিয়ে ধেয়ে আসছে মহাপ্রলয়, যা ধুয়ে মুছে দেবে শহরের সমস্ত ক্লান্তি। নীল তিহু বেরিয়েছে কিছুক্ষণ আগে। হুট করে আকাশের সমস্ত উজ্জ্বলতা বিলীন হয়ে মেঘের আস্তরণ পড়েছে। বাইক ছুটছিল এক নির্জন রাস্তা ধরে কোনো এক অজ্ঞাত গন্তব্যে। আকাশ ঘন কালো মেঘে ঢাকায় ব্যস্ততা কমেছে সড়কগুলোতে, প্রায় নির্জন সেগুলো। শুধুমাত্র কিছু ফুলের দোকান এখনো বন্ধ হয়নি। নীল তিহু সবে এক জীর্ণ টঙ্গের দোকানের সামনে ছাউনির নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎই আকাশের মেঘগুলো যেন কোনো এক গুরু অভিমানে একে অপরের গায়ে ঢলে পড়ল। মুহূর্তের মধ্যে শ্রাবণের সে নিবিড় অন্ধকার চরাচরকে গ্রাস করে নিল। তারপরে শুরু হলো সে বহু প্রতীক্ষিত বর্ষণ। ঝমঝম শব্দে বৃষ্টির সে অবিশ্রান্ত ধারা যেন আকাশ আর মাটিকে এক নিবিড় আলিঙ্গনে বেঁধে ফেলল। রাস্তার ধারের ধুলোগুলো বৃষ্টির প্রথম স্পর্শে এক সুদা গন্ধ ছড়িয়ে দিয়ে বিদায় নিল, আর চারপাশটা হয়ে উঠল এক মায়াবী কুয়াশায় আবৃত। তিহু মুগ্ধ নয়নে সে জলধারার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাকে ডাকছে। সে আকুল হয়ে নীলের দিকে তাকিয়ে বলল, মিস্টার পলিটিশিয়ান। নীল বোধ হয় বুঝলো তিহুর সুর। কিছুটা কপাল গুটিয়ে তাকাতে তিহু আহ্লাদি কণ্ঠে বলল, চলুন না একটু বৃষ্টি বিলাস করি। নীল ভ্রুকুচকে তার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, একদম নয়, ঠান্ডা লাগবে। তিহু ঠোঁট উল্টে গেল অভিমানে।
তার সে চপল মনের স্বাদ যেন এক নিমিষেই ধুলির স্বাদ হয়ে গেল। সে জানালার ধারের লতার মতো মুখ ফুলে ছাউনির এক কোণে সরে দাঁড়ালো। তার চোখে তখন বৃষ্টির জলের চেয়েও গভীর এক মান অভিমানের খেলা। নীল দেখলো কিন্তু ধরা দিল না। পরক্ষণেই নীলকে কিছু বুঝে ওঠার অবকাশ না দিয়েই তিহু এক দৌড়ে সে উন্মুক্ত রাজপথের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার দুহাত প্রসারিত, আকাশের দিকে মুখ তুলে নিজেকে শক্ত করলো তীব্র সে বর্ষণী। নীল উদ্বিগ্ন কণ্ঠে বলল, নূর। কিন্তু তিহু তখন ধরা ছোঁয়ার বাইরে। সে হাসছে, আর সেই হাসির লহর বৃষ্টির শব্দের সঙ্গে মিশে এক অপূর্ব মূর্ছনা তৈরি করছে। নীল আর স্থির থাকতে পারল না। একরাশ বিরক্তি আর তার চেয়েও বেশি ভালোবাসা নিয়ে সেও বৃষ্টির ঝাপটার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তিহুর হাতটা ধরে নিজের দিকে টানতেই তিহু খিলখিল করে হেসে উঠল। সেই সঙ্গে নীলের হাত ধরে তাকেও এক পাক ঘুরিয়ে নিল। নির্জন সে জনহীন রাজপথে বৃষ্টির পদাঘাতে চঞ্চল জলরাশির মধ্যে দাঁড়িয়ে দুজন মানব মানবী যেন মহাকালের এক স্তব্ধ কাব্যে পরিণত হলো। নীলের গাম্ভীর্য তখন বৃষ্টির ধারায় ধুয়ে মুছে গেছে। সে অপলক দৃষ্টিতে চেয়ে রইল তীব্র বর্ষণে জলসিক্ত তিহুর ওই মুখশ্রীর দিকে। অলক্ষে মনের কোণে কোথাও যেন বেজে উঠল, কাফি जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के तू लगे मुझे पहली बारिश की दुआ। ঝড়ো হাওয়ায় তাদের সিক্ত বসন আর এলোমেলো চুল মিলেমিশে একাকার হয়ে গেল। বৃষ্টির তোর ক্রমে ক্রমে বাড়ছে। আকাশের মেঘদল যেন আজ মাটির সঙ্গে সমস্ত হিসাব চুকিয়ে নিতে চায়। সেই অবিশ্রান্ত ধারার মাঝখানে দাঁড়িয়ে নীল মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল তিহুর দিকে। বৃষ্টির প্রতিটি বিন্দু তিহুর মুখে চোখে এক অলৌকিক লাবণ্য ছড়িয়ে দিচ্ছে। নীলধীর পদে তিহুর আরও কাছে সরে এলো। তার বলিষ্ঠ হাত দুটি দিয়ে তিহুর মেদহীন কোমরখানা সযত্নে আঁকড়ে ধরল। নীলের আকস্মিক এমন স্পর্শে তিহু এক নিমিষে শিউরে উঠল। তার কম্পিত চোখের পাতা দুটিতে বৃষ্টির জল আর লজ্জার এক অপূর্ব সংমিশ্রণ সৃষ্টি করলো। নীল তার অন্য হাতটি বাড়িয়ে তিহুর ললাটে লেপটে থাকা সে আবদ্ধ জলসিক্ত চুলের গোছাগুলো অতি সন্তর্পণে সরিয়ে দিল। বৃষ্টির শীতল স্পর্শেও নীলের আঙ্গুলের সে ছোঁয়া যেন তিহুর সারা শরীরে এক বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল। নীল তিহুর চোখের গভীরে নিজের দৃষ্টি ডুবিয়ে দিয়ে স্নিগ্ধ অথচ গভীর কণ্ঠে বলল, শহর জুড়ে বৃষ্টি নামক তুমি খুঁজে নিও ঠাই, প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক শেষ অবধি আমার তোমাকেই চাই। কথাগুলো যেন বৃষ্টির শব্দের চেয়েও জোরালো হয়ে তিহুর হৃদয়ে গিয়ে আঘাত করল। ঝড়ো বাতাসের দাপটে চারপাশের গাছপালা মত্ত হয়ে উঠেছে। কিন্তু এই দুজন মানুষের কাছে সময় যেন থমকে দাঁড়িয়েছে। তিহু কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে নীলের বুকে নিজের আশ্রয় খুঁজে নিল। তিহুর লাজকতায় মৃদু হাসল নীল। বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা রাত হয়েছে তিহু নীলের অর্ধ ভেজা ব্লেজারটা তখনও তিহুর শরীরে জড়ানো। নীল খুব যত্নের সহিত আগলে আছে তাকে। মহলে ঢুকতেই মির্জা সাইমা দ্রুত এগিয়ে এলেন। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এই বৃষ্টির মধ্যে ভিজেছিস, এক্ষুনি ঠান্ডা লাগবে। নীল তিহুকে বক্ষে আগলেই বলল, তুমি গরম দুধের ব্যবস্থা করো কাকিয়া। হারিয়া। রমিনারা কোথা থেকে জানি হাজির হলো সে থাই। নীল, তুইও এক কাণ্ড ঘটিয়েছিস। রাউফিনটা কোথা থেকে জানি ভিজে পড়ে এসেছে। শিগগিরই যা, রুমে গিয়ে চেঞ্জ করে নে দ্রুত। বক্ষ দেশে থাকাতে হু লজ্জায় কাচুমাচু করছে। এত মানুষের ভেতর নীল তাকে এভাবে ধরে আছে দেখে তবে হেলদোলহীন নীল এবার আরেক বিস্ময়কর কাণ্ড ঘটালো। সকলের সম্মুখে তিহুকে তৎক্ষণাৎ কুলে তুলে নিল। তিহুর চোখ বিস্ময় কুটোর থেকে বের হয়ে আসার উপক্রম। সে কিছু বলার আগেই নীল একের পর এক সিঁড়ি ভেঙে এগিয়ে চলল কক্ষের দিকে। তিহু আকুপাকু করছে নামার জন্য, তবে নীলের ভাবান্তর দেখালো না কোনো। কক্ষের সম্মুখে আসতে এক প্রকার লাফিয়ে নেমে গেল তিহু। নীল অবাক কণ্ঠে বলল, ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ কেন? তিহু নাক সিটকে দূরে সরে গিয়ে বলল, আপনি একটা জাতা। ওভাবে বড়দের সামনে থেকে কেউ কোলে করে নিয়ে আসে? নীল কক্ষে প্রবেশ করতে করতে বলল, বউকেই কোলে নিয়েছি। তাই বলে সবার সামনে? সবার সামনে কি আমি তোমাকে পুরো দেশের সামনে কোলে নিতে পারি? শুধু কোলে না, আরো অনেক কিছু করতে পারি তুমি চাইলে। তাকে কথা শেষ করতে না দিয়ে তিহু চিৎকার করে পাশে থাকা সোফার কুশনটা ছুঁড়ে মারল নীলের দিকে। নীল কাজ ধরে হাসতে হাসতে বলল, ওকে ওকে, আই অ্যাম কিপিং
মাই মাউথ শাট। তিহু রাগে গজগজ করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। নীল তখনও হেসে চলেছে। হঠাৎ ওয়াশরুম থেকে ভেসে আসলো তিহুর রাগে কণ্ঠস্বর। ক্যালাবেন পরে আগে গিয়ে চেঞ্জ করুন রুমে, পানি পানি হলে আপনার খবর আছে। তিহু সবে শাওয়ারটা ছেড়েছে, হঠাৎ ভেসে আসলো নীলের কণ্ঠস্বর। জো হুকুম বেগম সাহেবা। ঘড়ির কাঁটায় রাত 12টার কিছু বেশি। রাতের খাওয়া দাওয়া আর এক গ্লাস গরম দুধ খাওয়ার পর থেকে হাঁচির টুকটা কিছুটা কমেছে তিহুর। নীল এখনও ল্যাপটপে কাজ করছে। একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন বাকি রেখে সে তিহুকে নিয়ে বেরিয়েছিল। এখন সেটার কাজই সম্পন্ন করে রাখছে। হঠাৎ এসে দেখলো তিহুর শীতে কাঁপছে, কুকড়ে গিয়েছে বেশ। তৎক্ষণাৎ ল্যাপটপটা অফ করে সে এগিয়ে আসলো ঘুমন্ত তিহুর দিকে। তিহুর রক্তি মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন করে উঠল তার। সঙ্গে সঙ্গে হাত ছোয়ালো তিহুর প্রশস্ত ললাটে। যা ভেবেছিল ঠিক তাই। জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। বিচলিত নীলের উদ্বিগ্নতা বাড়ল শতগুণ। দ্রুত পায়ে কক্ষ থেকে প্রস্থান করলো সে। কিছুক্ষণ পর একটা বাটিতে সামান্য পানি আর কাপড় নিয়ে ফিরল সে। অপর হাতে সুপের বোল। সেটাকে বেড সাইড টেবিলে রেখে তৎপর হলো তিহুর মাথায় জলপট্টি লাগাতে। ক্ষণকালের মাঝেই জ্বরের তুপ কমল তিহুর। তার আরক্তি মুখশ্রীটা এখন ফ্যাকাশে হয়ে আছে। ধীরে ধীরে তাকে ডাকলো নীল। নূর। প্রথমবার ডাক শুনল না তিহু। নীল অতি যত্নের সহিত তার মুখে হাত বুলিয়ে ফের ডাকলো, নূর। তিহু পিটপিট করে তাকাতেই নীল বলল, তখন বারণ দিয়েছিলাম, কিন্তু কে শুনে কার কথা। এখন দেখলেন তো জ্বর ঠিকই এসে গেল। তিহু বিরক্ত কণ্ঠে বলল, এখন ডাকছেন কেন? স্যুপটা খেয়ে নাও, এরপর মেডিসিন নিতে হবে। আমার এসব মেডিসিন ঠিক ভালো লাগে না। কিন্তু নিতে হবে, না হলে জ্বর বাড়বে। করুন তো, কি নূর, হইছে? খেয়ে নাও। খাবো না বলছি তো। তাহলে কি খাবে বলো? তিহুর ভীষণ বিরক্ত লাগছে সবকিছু, এমনকি নীলের বলা কথাগুলো। আর মনে সে বলল, বিরিয়ানিটাও গরম গরম খাওয়াবেন? নীল সামান্য কপাল গোটালো, পর মুহূর্তে বলল, আচ্ছা ওয়েট। তিহু বিস্মিত দৃষ্টিতে তাকাতে নীল বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। রাত 1:50। প্রায় ঘন্টা খানেকের বেশি নীল কক্ষে অনুপস্থিত। এত রাতে কোথায় গেল সে? এমন চিন্তাধারা থেকে এক প্রকার টলতে টলতে নিচে এসেছে তিহু। হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসা টুংটাং শব্দ আর মশলার পরিচিত সুবাসে তিহুর ভ্রু কুঁচকে এলো। এই মাঝরাতে রান্নাঘরে কে? সে ধীর পায়ে কিচেনের দরজায় গিয়ে দাঁড়ালো। সামনের দৃশ্য দেখে সে পলক্ষীন নয়নে চেয়ে রইল ক্ষণকাল। নীল পরনের শার্টের হাতা গুটিয়ে কোমরে একটা অ্যাপ্রন জড়িয়ে অতি মনোযোগে খুন্তি নাড়ছে। চুলগুলো অবিন্যস্ত, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিহু অস্ফুট স্বরে ডাকলো, নেতা সাহেব। নীল চমকে পেছনে তাকালো। তিহুকে দেখে হালকা হেসে সে বলল, ওয়েট ফর 10 মিনিটস, বিরিয়ানি অলমোস্ট ডান। তিহু বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল, আপনি আপনি সত্যিই রান্না করছেন এই মাঝরাতে? আমি তো জাস্ট এমনি বলেছিলাম। নীল চুলো রাজ কমিয়ে দিয়ে তিহুর সামনে এসে দাঁড়ালো। তার তপ্ত ললাটে আলতো করে হাত রেখে জ্বরের তাপটা মেপে নিয়ে বলল, ম্যাডাম সাহেবার ফর্মালিটি বলে কথা, মেইনটেন না করলে হবে? তিহু অবাক হয়ে দেখলো নীল কতটা নিপুণভাবে বিরিয়ানির দমে বসানো কুকিং পটটা নামালো। প্লেটে ধোয়া উঠা গরম গরম বিরিয়ানি বেড়ে যখন সে ডাইনিং টেবিলে এনে তিহুকে ডেকে বলল, এবার আসুন ম্যাডাম সাহেবা। বিরিয়ানির ঘ্রাণে চারদিক মম করছে। তিহু ধীরে ধীরে এগিয়ে এলো। সে টেবিলে বসতে নীল চেয়ার টেনে তার পাশে বসলো। অতি যত্নে প্লেট থেকে খাবার তুলে তিহুর মুখে দিল। প্রথম লুকমা খেয়েই তিহু বিস্মিত কণ্ঠে বলল, আনবিলিভেবল, আপনি এত ভালো রান্না করতে পারেন? নীল মুচকে হেসে বলল, সামান্য পারতাম, কিন্তু আজকেরটা ডিফারেন্ট। ইটস টু মাচ স্পেশাল, কেননা আজকে ক্লায়েন্ট খুব ডিমান্ডিং তো। তিহু এবার হেসে উঠল। পরক্ষণই ভাবল সে কতটা ভাগ্যবতী। সময়ের চাকা যেন এক অদৃশ্য জাদু বলে বন বন করে ঘুরে চলেছে। ক্যালেন্ডারের পাতাগুলো ঝরে গেছে অনেকগুলো। কেটে গেছে 2টি সপ্তাহ। ক্যালেন্ডারের পাতায় আজ আগস্টের 12 তারিখ।
শ্রাবণের শেষ বেলা হলেও আকাশ জুড়ে মেঘের আনাগোনা এখনও কমেনি। আজকের সকালটা অন্যরকম। শ্রাবণের শেষ বেলায় আকাশের কোণে মেঘের ঘন ঘটা থাকলেও তিলমাত্র বিষণ্ণতা নেই, বরং প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে আজ এক নিগুড় উৎসবের আমেজ। আজ সেই দিন। 20 বছর আগে এই দিনেই ধরণীর বুকে তিহুর আগমন ঘটেছিল। ছোট্ট সে তিহু আজ 20 রমণী। নিঃসন্দেহে দিনটি একটু বেশি বিশেষ তিহু সহ খানমহলের প্রত্যেকের কাছে। বন্ধু বান্ধব আর পরিবারের সকলের শুভেচ্ছা বাক্যের মাধ্যমে ঘুম ভেঙেছে তার। সকালটাও কেটেছে এসবের মধ্যেই। মেঘের ঘন ঘটা কমেছে মাত্র, সূর্যটা মধ্য গগনে। সূর্য রশ্মিটা তেজস্বী না হলে উষ্ণতায় আবৃত দিনটা। কিছুক্ষণ পূর্বের মাহা আর এরশাদের আমন্ত্রণী বার্তার দরুন তিহু তৎপর গোছগাছে বেরোবে তারা। তবে শুধু তারা নয়, সঙ্গে আছে নাহা, রাফা, নীরাও। ড্রেসিং টেবিলের দীর্ঘ আয়নাটার সম্মুখে বসে তৈরি হচ্ছিল তিহু। মুখে হাসির রব থাকলেও মনের কোনটা বিষণ্ণ ভীষণ। কারণ একটাই, জীবনের এই বিশেষ দিনে জীবনের সব থেকে বিশেষ মানুষটা নিরুদ্দেশ। কাল রাত থেকেই লাপাত্তা সে। নামমাত্র সাজগোজ শেষে তিহু বেরোনোর উদ্দেশ্যে যখনই দরজার দিকে তাকাতেই দেখল নাহা, রাফা, নীরা একসঙ্গে দাঁড়িয়ে আছে দরজায়। তিহুকে দেখা মাত্র গালে হাত দিয়ে একযোগে সবগুলো বলল। তিহু না চাইতেও মুচকি হাসলো তাদের এমন কাণ্ডে। নাহা এগিয়ে এসে বলল, আল্লাহ কি সুন্দরী। তিহু আলতু হাসলো। নামে মাত্র সাজগোজ করেছে সে, তবে শরীরে জড়ানো হালকা গোলাপি রঙা শাড়িটা তাকে এক লহমায় চঞ্চল বালিকা থেকে এক ধীরস্থির তন্নি কিশোরীতে রূপান্তর করেছে। তার সাজে আজ কোনো কৃত্রিমতার দাপট নেই, আছে শুধু এক অদ্ভুত মায়াবী স্নিগ্ধতা। আর তাতেই এত প্রশংসা করাচ্ছে সে। মাশাল্লাহ। নাহাদের সঙ্গে সাবেশ ফিরে বেয়ে নিচে নেমেছে তিহু। মুহূর্তে উপস্থিত সকলের এমন প্রশংসাসূচক কণ্ঠে তিহুর চঞ্চল আখিজোড়া পুলকিত হলো। লাজুকতা বেষ্টন করল খানিক। শেষ ধাপ অতিক্রম করে নিচে নামতে মির্জা সাইমা এগিয়ে এসে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।